একটা ডেমোক্রেটিক কান্ট্রি আর একটা অথরিটেরিয়ান কান্ট্রির মধ্যে খুব সিম্পল অ্যান্ড মেন ডিস্টিংশন কি? দ্য মোস্ট simple and main distinction is the availability of civil liberties. Civil liberties এর মধ্যে কি ধরবো? Freedom of speech, including the right to criticize the government or the policies of government, freedom to practice any profession, freedom to form an association. আর অথরিটেরিয়ান রিজিমে কি হবে? নো or less civil liberty. So, is India a democratic country? The answer is of course yes. Are there provisions for ensuring the civil liberties of citizens? The answer is yes. Under which article? So, my friend, under Article 19 of Indian Constitution. This is going to be today's chapter and we will be discussing Article 19 today. Welcome to Vidyarthi. Article 19 আমাদের কনস্টিটিউশনের ফান্ডামেন্টাল রাইটসের চ্যাপ্টার 3 or পার্ট 3 আর্টিকেল 19 ফ্রিডমস ডেসক্রাইবড আছে। পার্ট 3 আর্টিকেল 19 to আর্টিকেল 22 ফর্ম দি বেসিস অফ ফ্রিডম রাইটস, প্রোটেকশন অফ সার্টেন রাইটস রিগার্ডিং ফ্রিডম অফ স্পিচ ইটিসি। তার মানে ফ্রিডম অফ স্পিচ বাদেও আরও 5টা রাইট রয়েছে, সেগুলো আমরা দেখে নেব। সো আর্টিকেল 19 ক্লজ 1 সাবক্লজ এ, সাবক্লজ এতে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন মেনশনড আছে। সাবক্লজ বিতে অ্যাসেম্বল পিসেবলি উইদাউট আর্মস। তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস বলছে, অ্যাসেম্বল পিসেবলি, এই কিওয়ার্ডটাতে ফোকাস করুন। পিসেবলি, পিসেবল আর পিসফুল, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি অনেককে পড়াতে দেখেছি, সেখানে তারা ডাইরেক্টলি বলে দেয় অ্যাসেম্বল পিসফুলি। এই পিসেবল আর পিসফুলের ডিস্টিংশনটা বোঝায় না, কিন্তু দুটো এক নয়, দুটোর মধ্যে অনেকটা ডিস্টিংশন আছে। পিসএবল বলতে কি বোঝাবো? যে ভায়োলেন্স অ্যাট দ্য মোমেন্ট হচ্ছে না এবং এখান থেকে ভায়োলেন্স অরিজিন করারও সম্ভাবনা নেই। ফর এক্সাম্পল, একটা ধরুন গ্রাউন্ডে কতগুলো লোক জড়ো হয়ে দাঁড়িয়ে আছে, উইদাউট আর্মস বলা আছে, ধরুন তাদের কাছে আর্মস নেই, কোনো লাঠি বা কোনো একটা কিছু নিয়ে রেখেছে, বা সিম্পলি লাঠিও নেওয়া দরকার নেই, এখানে ধরুন অনেক স্টোনস পড়ে আছে। এবার এখানে একজন স্পিচ দিচ্ছে, সে স্পিচ দিচ্ছে বা এখানে যারা জড়ো হয়েছে তাদের ইন্টেনশন কিন্তু ফিউচারে ভায়োলেন্স করার, তাহলে এই অ্যাসেম্বলিটা পিসফুল, কারণ এই মোমেন্টে ভায়োলেন্স হচ্ছে না, বাট ইট ইজ নট পিসেবল। যে কোনো মোমেন্টে কি হতে পারে, এখানে সিচুয়েশন, একটা ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশন ক্রিয়েট হয়ে যেতে পারে। সো দিস ইজ নট পিসেবল। সো মনে রাখবেন, আর্টিকেল 19 ক্লজ 1 সাবক্লজ বি এনশিওরস that assembly is peaceable. So peaceable assembly is allowed and without arms, of course. Next, article C te ki bolche? Article C no, sorry. Next, article 19(1) subclause C bolche form association or unions and cooperative societies. এই cooperative societies টা add হয়েছে 97th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের থ্রু। তাহলে অ্যাসোসিয়েশন বা ইউনিয়ন এবং কোঅপারেটিভ সোসাইটি ফর্ম করা ইজ আ ফান্ডামেন্টাল রাইট। সাবক্লজ ডি, মুভ ফ্রিলি থ্রু আউট দি টেরিটরি অফ ইন্ডিয়া। তাহলে যে কোনো সিটিজেন একটা স্টেট থেকে আরেকটা স্টেটে বিনা বাধাই ট্রাভেল করতে পারে। আর্টিকেল
19(1)(d) and Article 19(1)(e) আর co-related। একটা মুভ ফ্রিলি, আর ইতে বলা আছে রিসাইড অ্যান্ড সেটেল ইন এনি পার্ট অফ দি টেরিটরি। তাহলে যে কোনো পার্টে গিয়ে আমরা থাকতে পারবো। কেন কোরিলেটেড? শুধুমাত্র কাউকে মুভমেন্টের রাইট দিলেই হবে না, তাকে রেসিডেন্সের রাইটও দিতে হবে। ফর এক্সাম্পল, আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গলে, আমাকে জবের জন্য ধরুন যেতে হলো মহারাষ্ট্র, অ্যান্ড আফটার রিমেনিং দেয়ার ফর 15 or 20 years, আমার ধরুন ফ্যামিলি ওখানে সেটেল হয়ে গেছে, বাচ্চারা স্কুলে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমি তাহলে কি করব, যে আমার ইকোনমিক সিচুয়েশন এবং সব কিছু দেখে মনে হলো যে আমাকে ওখানে সেটেল হতে হবে। সো আই ক্যান বাই আ ল্যান্ড দেয়ার, আই ক্যান পার্মানেন্টলি রিসাইড দেয়ার, ইভেন আই ক্যান বিকাম আ পার্মানেন্ট ডোমিসাইল অফ দ্যাট স্টেট। এই রাইটটা আসছে আর্টিকেল 19(1)(e) থেকে। এই দুটো রাইট দিয়ে আমরা কি প্রমোট করছি? এই দুটো রাইট দিয়ে আমরা ফ্র্যাটার্নিটিকে প্রমোট করছি, যেটা আমাদের প্রিএমবেলের অবজেক্টিভ। ওকে, নেক্সট আর্টিকেল 1(f), এটা দেখুন এখানে ব্ল্যাঙ্ক আছে। এটা ব্ল্যাঙ্ক থাকার কারণ দিস হ্যাজ বিন ডিলিটেড বাই 44th Constitutional Amendment Act of 1978। এটা প্রিলিমসে কিন্তু প্রচুর বার আসে, যে কোন অ্যামেন্ডমেন্টের থ্রু রাইট টু প্রপার্টি ওয়াজ ডিলিটেড। It was deleted through 44th Constitutional Amendment of 1978। 4 + 4 8, তো 1978টা মনে রাখবেন। কারণ এটা কেন বললাম 4 + 4 8 দিয়ে মনে রাখতে, 42nd অ্যামেন্ডমেন্টটা থেকে অনেক সময় কোশ্চেন আসে। এটার ইয়ার হচ্ছে 1976। এই দুটো অ্যামেন্ডমেন্ট খুব মেজর অ্যামেন্ডমেন্টস। তো 4 + 2 6, ওই জন্য 76, 4 + 4 8, ওই জন্য 78। আর্টিকেল 19(1)(g) বলছে প্র্যাকটিস অ্যানি প্রফেশন। আমি যে কোনো প্রফেশন প্র্যাকটিস করতে পারি, ক্যারি অন অ্যানি অকুপেশন, যে কোনো অকুপেশন করতে পারি, ট্রেড অ্যান্ড বিজনেসেস, যে কোনো রকমের বিজনেস করতে পারি। তো দিজ আর দি প্রভিশনস অফ আর্টিকেল 19(1)(a), যেখানে আমাদের টোটাল 6 ফ্রিডম রাইটস দেওয়া আছে। এবার আমাদের 6টা রাইটস তো দেওয়া আছে, কিন্তু এই রাইটসগুলো কি অ্যাবসোলিউট? অ্যাবসোলিউট বলতে আমি এখানে কি বলছি? আমার ফ্রিডম অফ স্পিচ আছে, আমি গভর্নমেন্টের পলিসিকে ক্রিটিসাইজ করতে পারি। পলিসি ক্রিটিসিজম, কোনো পার্সনের অ্যাক্ট যদি আনলফুল হয় সেটার এগেনস্টে ভয়েস রেজ করতে পারি। বাট ক্যান আই ইউজ দিস রাইট অ্যান্ড ডিফেম সামবডি? আমি কারোর নামে মিথ্যে কথা ছড়ালাম, সেটা কি আমি করতে পারি? বা আমি এমন কিছু কি করতে পারি যেটা দিয়ে রাইটস হয়ে যেতে পারে? হেটফুল স্পিচ against a person or a community, এটা কি করা যেতে পারে? The answer is no, because this has been prevented under the reasonable restrictions। এখানে দুটো ওয়ার্ড, রিজনেবল অ্যান্ড রেস্ট্রিকশনস। রেস্ট্রিকশনস সেলফ এক্সপ্ল্যানেটরি, তার মানে আর্টিকেল 19(1)(a) আমার যে রাইটসগুলো আছে, দে আর নট অ্যাবসোলিউট বাট কোয়ালিফাইড। আর রিজনেবল রেস্ট্রিকশন কি বলছে? যে আমি যে কোনো রেস্ট্রিকশন দিতে পারি না, দ্যাট রেস্ট্রিকশন হ্যাজ টু বি রিজনেবল।
অ্যান্ড আর্টিকেল 19(2) থেকে আর্টিকেল 19(6) মধ্যে এই রিজনেবল রেস্ট্রিকশনসগুলো দেওয়া আছে। এবার পার্লামেন্ট কিছু ল পাস করলো। পার্লামেন্ট যে লগুলো পাস করলো, এই লগুলো রিজনেবল কিনা, হু উইল ডিসাইড ইট? দি জুডিশিয়ারি উইল ডিসাইড ইট। তাহলে আমরা যদি বলি দ্য লিটমাস টেস্ট অফ রিজনেবিলিটি, রিজনেবিলিটি কে করে? জুডিশিয়ারি। ঠিক আছে, তাহলে এই অবধি সামারাইজ করি। এই অবধি সামারাইজ করলে আমাদের দাঁড়াচ্ছে যে আমাদের 6টা ফ্রিডম রাইটস আছে এবং সেই 6টা ফ্রিডম রাইটসের উপরে রিজনেবল রেস্ট্রিকশনস লাগতে পারে। এবং 6টা ফ্রিডম অফ রাইটস কি? 6টা ফ্রিডম রাইটস কি? ফ্রিডম অফ স্পিচ, অ্যাসেম্বল পিসেবলি, অ্যাসোসিয়েশন, মুভ ফ্রিলি, রিজাইড ইন এনি পার্ট, প্র্যাকটিস এনি প্রফেশন। এইটার সিকোয়েন্স মনে রাখবেন, কারণ এখন WBCS এর প্যাটার্নটা এরকম নেই যে শুধু আপনাকে আর্টিকেল 19 রাইটস জিজ্ঞাসা করবে, এখন সাব ক্লজ ধরেও জিজ্ঞাসা করে। আপনি যদি 2018 এবং 19 মেন্সের কোশ্চেন দেখেন, তাহলে আপনি দেখবেন যে আর্টিকেলের সাব ক্লজ ধরে কোশ্চেন করেছে। আমি রিকোয়েস্ট করবো আপনারা এই দুটো ইয়ারের কোশ্চেন দেখে নিন, সাব ক্লজ ধরে কোশ্চেন করা হয়েছে। তাহলে সাব ক্লজগুলোকে মনে রাখার একটা নেমনিক্স মনে রাখবেন, স্প্যাম আরও। স্প্যাম, S for freedom of speech, P for peaceable assembly, A for association, M for move freely, R for reside in any part, O for occupation। এটা মনে রাখবেন, অর্ডারটাও তাহলে মনে থাকবেন। অ্যান্ড F অবশ্যই মনে রাখতে হবে, রাইট টু প্রপার্টি হ্যাজ বিন ডিলিটেড বাই 44th Constitutional Amendment Act. So now let's discuss the reasonable restriction. কি কি রিজনেবল রেস্ট্রিকশনস আছে? স্পিচের ক্ষেত্রে সভরেন্টি, পাবলিক অর্ডার, কন্টেম্পট অফ কোর্ট, মোরালিটি মানে কন্টেম্পট অফ কোর্ট, sovereignty, integrity, public order, and defamation or incitement to violence. Incitement to violence. Okay. Next, assemblyর কি কি গ্রাউন্ডস আছে? sovereignty, integrity, and public order. সেম ওয়েতে রেসিডেন্সের কি আছে? ইন্টারেস্ট অফ জেনারেল পাবলিক অ্যান্ড শিডিউল ট্রাইবস। ধরুন আমি মনে করলাম আমার রেসিডেন্সের রাইট আছে, তাহলে আমি আন্দামানে গিয়ে থাকবো। আন্দামানে যেখানে ট্রাইবসরা রয়েছে, আমি ওখানে গিয়ে থাকবো। নো, ইট ইজ নট পারমিটেড। আমি ওখানে ল্যান্ড কিনবো, ইট ইজ নট পারমিটেড। ওয়াই? বিকজ দ্য গভর্নমেন্ট ক্যান পুট রিজনেবল রেস্ট্রিকশন ফর দি বেনিফিট অফ শিডিউল ট্রাইবস। তাহলে ওরা যাতে নিজেদের লাইফস্টাইল, নিজেদের কালচার অনুযায়ী চালাতে পারে, তার জন্য এই রেস্ট্রিকশনগুলো দেওয়া যায়। যেমন আপনারা জানেন, নর্থ ইস্টে ভিজিট করতে গেলে একটা ইনার লাইন পারমিট লাগে, বা নর্থ ইস্টে কেউ চাইলেই মেনল্যান্ড থেকে ওখানে গিয়ে সেটেল হতে পারে না। তার কারণ এই রেস্ট্রিকশনসগুলো দেওয়া আছে টু প্রোটেক্ট দেয়ার রাইটস। অ্যান্ড প্রফেশনের ওপরে কি রেস্ট্রিকশন আছে? প্রফেশনের ওপরে গভর্নমেন্ট ক্যান স্পেসিফাই কোয়ালিফিকেশনস। তার মানে আমার MBBS লাগবে টু প্র্যাকটিস অ্যাজ আ ডক্টর। তার মানে আমি বিনা MBBS নিয়ে ডক্টর হতে পারবো না। আমি এই রিজনটা দিতে পারি না যে আমার যে কোনো প্রফেশন প্র্যাকটিস করার রাইট আছে, তাই আমি ডাক্তারি ডিগ্রি না নিয়ে ডাক্তারি প্র্যাকটিস করছি না। গভর্নমেন্ট ক্যান স্পেসিফাই আ মিনিমাম কোয়ালিফিকেশন ফর আ প্রফেশন। নেক্সট,
গভর্নমেন্ট ক্যান হ্যাভ মনোপলি অন ট্রেড। ফর এক্সাম্পল রেলওয়েজ, গভর্নমেন্ট বলবে রেলওয়েজ গভর্নমেন্টেরই কন্ট্রোলে থাকবে, অন্য কেউ পার্টিসিপেট করবে না। তো গভর্নমেন্ট যে কোনো জিনিসে মনোপলি রাখতে পারে। অ্যাটমিক এনার্জি গভর্নমেন্ট বললে আমিই করব, যদিও এই সেক্টরটা এখন ওপেন হচ্ছে ফর প্রাইভেট প্লেয়ার্স অলসো। রেলওয়েজের এখনো কি আছে, গভর্নমেন্টেরই মনোপলি আছে। গভর্নমেন্ট ক্যান পুট ট্রেড রেস্ট্রিকশনস, গভর্নমেন্ট ক্যান পুট মনোপলি। হ্যাঁ, গভর্নমেন্ট এটাও করতে পারে, কোনো ট্রেডকে ব্যান করে দিল, ফর এক্সাম্পল ইললিগাল সাবস্ট্যান্স বা কোনো কেমিক্যাল, ওগুলোর জন্য স্পেসিফাইড হ্যাজার্ডের ক্রাইটেরিয়া রাখতে পারে, ওগুলোকে গভর্নমেন্ট চাইলে ব্যানও করতে পারে। এই রেস্ট্রিকশনসগুলো গভর্নমেন্ট লাগাতে পারে। সো রেস্ট্রিকশনসের থেকে এবার আমরা মুভ করব অ্যামেন্ডমেন্টস। কি কি অ্যামেন্ডমেন্টস গভর্নমেন্ট এনেছে? মেইনলি 3টে অ্যামেন্ডমেন্টস এসছে। ফার্স্ট অ্যামেন্ডমেন্টে ফ্রেন্ডলি রিলেশন অ্যান্ড ইনসাইটমেন্ট টু ভায়োলেন্স, ভায়োলেন্সকে ইনক্লুড করা হয়েছে। 16তে পাবলিক অর্ডার, সভরেন্টি অ্যান্ড ইন্টিগ্রিটি ঢোকানো হয়েছে। আর 78 ইয়ারের 44th অ্যামেন্ডমেন্টে ডিলিটেড রাইট টু প্রপার্টি। তাহলে রাইট টু প্রপার্টি ডিলিট হয়ে রাইট টু প্রপার্টির এখন কারেন্ট কনস্টিটিউশনাল স্ট্যাটাস কি? ইট ইজ আ লিগাল রাইট আন্ডার আর্টিকেল 300A। এটাও কিন্তু বিসিএস এক্সামিনারদের ফেভারিট কোশ্চেন। আর্টিকেল 19-এর রিজনেবল রেস্ট্রিকশনসগুলো অবশ্যই পড়বেন। আমি ম্যাক্সিমাম বাংলা চ্যানেলগুলো দেখেছি, তারা কেউ রিজনেবল রেস্ট্রিকশনস অবধি যায় না, কিন্তু এক্সামিনাররা নিজের স্ট্যান্ডার্ডকে আপগ্রেড করছে এবং রিজনেবল রেস্ট্রিকশন থেকে কোশ্চেন কিন্তু হবেই। শুধুমাত্র আর্টিকেল জিজ্ঞেস করা, ইট হ্যাজ বিকাম টু ইজি। এখন এক্সামিনাররা এই রিজনেবল রেস্ট্রিকশনসের দিকে যাচ্ছে, ইনফ্যাক্ট অ্যামেন্ডমেন্টগুলোর দিকে যাচ্ছে। এই অ্যামেন্ডমেন্টগুলো জানবেন, 44টা খুব প্রচুরবার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে চলে এসছে, তো এটা তো মনে রাখতেই হবে। তার সঙ্গে এই অ্যামেন্ডমেন্টগুলো মনে রাখবেন অ্যান্ড রিজনেবল রেস্ট্রিকশনসগুলো ডেফিনেটলি মনে রাখবেন। আগে একটা ধর ছিল রিজনেবল রেস্ট্রিকশন থেকে কোশ্চেন আসে না, আপনি 2018-এর কোশ্চেন তুলে দেখে নেবেন, ওখানে প্রচুর রিজনেবল রেস্ট্রিকশনের কোশ্চেন এসছে। তাহলে ফার্স্ট আমরা আজকে ডিসকাস করব রোমেশ থাপার কেস। রোমেশ থাপার কেসে সুপ্রিম কোর্ট বলেছিল যে ফ্রিডম অফ প্রেস is implicit, or freedom of press is a part of freedom of speech. এবার এখানে এক্সামিনার আপনাকে কি ট্র্যাপ দিতে পারে? কোশ্চেন এইভাবে জিজ্ঞাসা করা যেতে পারে যে ফ্রিডম অফ প্রেস কি এক্সপ্লিসিটলি মেনশনড আছে আর্টিকেল 19(1)(a) তে, বা আর্টিকেল 19-এ সিম্পলি, বা বলতে পারে আরেকটা ওয়ার্ড ইউজ করতে পারে এক্সপ্রেসলি। দুটো ক্ষেত্রেই অ্যান্সার হবে নো। এবার আপনি কোশ্চেন করবেন, এক্ষুনি আপনি বললেন যে রোমেশ থাপার কেসে বলা আছে ফ্রিডম অফ প্রেস ইজ আ পার্ট অফ ফ্রিডম অফ স্পিচ, তাহলে আবার এখানে নো বলছেন কেন? তার কারণ আমাকে সেন্টেন্সটা কি বলেছে, এক্সপ্লিসিটলি, আবার কি বলেছে, এক্সপ্রেসলি। এক্সপ্লিসিটলি বা এক্সপ্রেসলি কোথাও আর্টিকেল 19-এ ফ্রিডম অফ প্রেস মেনশন নেই। এই সেন্টেন্সটাকে যদি এইভাবে ফ্রেম করা হতো যে ইট ইজ ইমপ্লাইড ইন আর্টিকেল 19(1)(a),
এখন আমার অ্যান্সার হবে ইয়েস। আর্টিকেল 19(1) এর এটা ইমপ্লাইড আর্টিকেল, মানে ডাইরেক্টলি মেনশন নেই, বাট ইট ইজ পার্ট অফ ইট। তাহলে এক্সাম ট্র্যাপের জন্য মনে রাখবেন, ইট ইজ নট এক্সপ্লিসিটলি মেনশন or expressly mentioned, it is implied under Article 19(1)(a), that is freedom of speech. বেনেট কোলম্যান কেসে কি বলা হয়েছে, যে বেসিক্যালি নিউজ প্রিন্ট ইম্পোর্টের ওপরে রেস্ট্রিকশন লাগানো হয়েছিল। তো বেনেট কোলম্যান কেসে বলা হয়েছে না, এরকম রেস্ট্রিকশন লাগানো যাবে না। এখানে একটা ডক্ট্রিন ডেভেলপ হয়, উইচ ইজ ডক্ট্রিন অফ কালারেবল লেজিসলেশন। এই ডক্ট্রিনটাকে ইউজ করা হয়েছিল, লিগাল ডক্ট্রিনটাকে। তো হোয়াট ইজ ডক্ট্রিন অফ কালারেবল লেজিসলেশন? যে হোয়াট ক্যানট বি ডান ডাইরেক্টলি, what cannot be done directly cannot be done indirectly. তার মানে আমি ফ্রিডম অফ প্রেসকে রেস্ট্রিক্ট করতে পারছি না, ওই জন্য আমি কি করলাম, নিউজ প্রিন্টের ইম্পোর্টের উপরে হেভি ট্যাক্সেশন লাগিয়ে দিলাম, বা নিউজ প্রিন্টের পেপারটাকে আমি ইম্পোর্ট হতে দিলাম না। তাহলে কি হলো, অটোমেটিক্যালি আমি প্রেসের ভয়েসটাকে ডাউন করে দিলাম। এটা করা যাবে না। এটা আমি কি করলাম, ইনডাইরেক্ট রুট নিয়ে প্রেসের ফ্রিডম কার্ভ করলাম। তাহলে যেটা ডাইরেক্টলি করা যাবে না, সেটা ইনডাইরেক্টলিও করা যাবে না। নেক্সট ইম্পর্টেন্ট কেস ইজ টি.কে. রঙ্গরাজন কেস। এখানে বলা হয়েছে রাইট টু স্ট্রাইক ইজ নট ফান্ডামেন্টাল রাইট। এটা মনে রাখবেন, আর্টিকেল 19 কিন্তু আমাদের ইউনিয়ন অ্যাসোসিয়েশন ফর্ম করার রাইট দেয়, পিসেবল অ্যাসেম্বলির রাইট দেয়। তার মানে আমি প্রোটেস্টও করতে পারি, বাট স্ট্রাইক করার রাইট কিন্তু আমার নেই। স্ট্রাইক করার রাইট নেই, এটা মনে রাখবেন। এখান থেকেও এক্সামিনার ট্র্যাপে ফেলবে আপনাকে, যে স্ট্রাইক কি আর্টিকেল 19-এ আছে? অ্যান্সার ইজ নো, দের ইজ নো রাইট ফর স্ট্রাইক। এই ইম্পর্টেন্ট কেসেসগুলো আপনাদের বিসিএস এ লাগবে বলতে পারেন, কারণ এখান থেকে কোশ্চেন ফ্রেম হবে। এখন আর আগের মতো সিম্পল আর্টিকেল জিজ্ঞাসা করে দিলে এরকম পলিটির কোশ্চেন আসবে না। অ্যাটলিস্ট ইফ নট ইন প্রিলিমস, ডেফিনেটলি বি প্রিপেয়ার্ড ফর মেন্স। মেন্সে এইরকম কোশ্চেন আসবে, আর এরকম পলিটি ডিপ ডাইভের জন্য বিদ্যার্থীকে ফলো করবেন এবং নিজের বন্ধুদের মধ্যেও এটাকে শেয়ার করবেন। অ্যান্ড প্লিজ ডু লিভ আ কমেন্ট যদি এটা আপনাদের কাজে লেগে থাকে। সো বিফোর উই সামারাইজ, আরেকটা ইম্পর্ট্যান্ট এক্সাম ট্র্যাপ যেখান থেকে এক্সামিনার খুব বেশি কোশ্চেন করতে পছন্দ করে, দ্যাট ইজ দিস লাইন, অল সিটিজেন। অল সিটিজেন বলতে এখানে কি বোঝাচ্ছে, যে ফান্ডামেন্টাল রাইট অফ আর্টিকেল 19, আর্টিকেল 19 এর এই আর্টিকেলটা অনলি অ্যাভেলেবল টু সিটিজেন। ঠিক আছে, কোনো নন সিটিজেন এই রাইট পাবে না। ধরুন কোনো ইউএস সিটিজেন ইন্ডিয়াতে রয়েছে, যে সে আর্টিকেল 19-এর আন্ডারের কোনো রাইট তার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না। আর্টিকেল 14 তার ক্ষেত্রে অ্যাপ্লাই হবে, আর্টিকেল 17, আর্টিকেল 18 অ্যাপ্লাই হবে, বাট আর্টিকেল 19 অ্যাপ্লাই হবে না। আর্টিকেল 19-এর সমস্ত রাইটস অনলি সিটিজেনরাই এনজয় করে। এরকম আর্টিকেল 15 অ্যান্ড 16-এর রাইটসগুলো অনলি সিটিজেন এনজয় করে। দোজ রাইটস আর নট অ্যাপ্লিকেবল টু নন সিটিজেন। এছাড়া আরও কিছু রাইটস আছে যেগুলো শুধুমাত্র সিটিজেনদের জন্য অ্যাপ্লিকেবল, সেগুলো আমরা ফার্দার লেকচারে পড়বো। ইনফ্যাক্ট আপনারা যদি আগে থেকে জেনে থাকেন, কমেন্ট সেকশনে আমাকে জানাবেন যে কোন কোন রাইটসগুলো, এটা আপনাদের হোমওয়ার্ক ধরতে পারেন, যে কোন কোন রাইটসগুলো অ্যাপ্লিকেবল অনলি টু সিটিজেন। আর 15 অ্যান্ড 16 নিয়ে আমি ডিটেল ডিসকাশন করেছি, তার লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেবো, আপনারা ওই লেকচারটাও দেখতে পারেন। নাও বিফোর উই সলভ দি এমসিকিউজ, বিসিএস এর টাইপের এমসিকিউগুলো কিছু প্র্যাকটিস করার আগে আমরা পুরো লেকচারটার একটা সামারি করে নিই। আর্টিকেল 19 পার্ট 3-তে আছে, যেহেতু সমস্ত ফান্ডামেন্টাল রাইটস পার্ট 3-তে আছে, তাহলে এটাও পার্ট 3-তে আছে। ইট ইজ অ্যাপ্লিকেবল অনলি টু সিটিজেন, নন সিটিজেনরা এই রাইট এনজয় করে না।
আর্টিকেল 19(1)(a) তে কি বলা আছে? স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। এর রিজনেবল রেস্ট্রিকশন কি? সভরেন্টি, সিকিউরিটি অফ স্টেট, ফ্রেন্ডলি রিলেশনস উইথ ফরেন স্টেটস, পাবলিক অর্ডার, ডিসেন্সি অ্যান্ড মোরালিটি, contempt of court, defamation, incitement to offense. 1B, assembly, peaceable, no arms, without arms, reasonable restriction, sovereignty and integrity, public order. 19(1)(c), association and union and cooperative society. আচ্ছা, কোঅপারেটিভ সোসাইটিটা কি করা হলো? 97th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের থ্রু ইনসার্ট করা হলো। আর এখানে রিজনেবল রেস্ট্রিকশন কি? সভরেন্টি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া, পাবলিক অর্ডার অ্যান্ড মোরালিটি। 19(1)(d), freedom of movement throughout India, restriction interest of general public, protection of scheduled tribes. 1 আর্টিকেল 19E তে, এটা ই হবে, 19E তে রেসিডেন্স অ্যান্ড সেটেলমেন্ট, ইন্ডিয়ার যে কোনো জায়গায় গিয়ে আমরা রিসাইড করতে পারি অ্যান্ড সেটেল করতে পারি। এখানে রেস্ট্রিকশন কি? ইন্টারেস্ট অফ জেনারেল পাবলিক অ্যান্ড প্রোটেকশন। আমি বলেছিলাম ডি অ্যান্ড ই ইজ কোরিলেটেড, ডি অ্যান্ড ই কোরিলেটেড। আর্টিকেল 19D তে মুভমেন্ট থ্রু আউট ইন্ডিয়া গ্যারেন্টি করা আছে, আর্টিকেল 19E তে রেসিডেন্স অ্যান্ড সেটেলমেন্ট গ্যারেন্টি করা আছে, এবং এই দুটোরই সেম রেস্ট্রিকশন, দ্যাট ইজ আর্টিকেল 19(5), আর্টিকেল 19(5). আর রেস্ট্রিকশনটা কি? ইন্টারেস্ট অফ জেনারেল পাবলিক অ্যান্ড প্রোটেকশন অফ শিডিউল্ড ট্রাইবস। আর্টিকেল 19(1)(g) তে কি বলা আছে? 1G তে বলা আছে প্রফেশন, অকুপেশন, ট্রেড অ্যান্ড বিজনেস। এখানে রিজনেবল রেস্ট্রিকশন কি আছে? আর্টিকেল 19(6) এ দেওয়া আছে। কি কি বলা আছে? ইন্টারেস্ট অফ জেনারেল পাবলিক, প্রফেশনাল অ্যান্ড টেকনিক্যাল কোয়ালিফিকেশন, স্টেট মনোপলি অ্যান্ড ন্যাশনালাইজেশন। আর মোস্ট ফেভারিট অফ WBCS এক্সামিনার, আর্টিকেল 19(f) which has been omitted, মানে deleted by 44th Amendment 1978. শুধুমাত্র এই পেজের স্ক্রিনশট নিলেও আপনার WBCS প্রিলিমস অ্যান্ড মেন্সের 90% আর্টিকেল 19-এর ওপরের কোশ্চেন সলভ হয়ে যাবে। যদিও স্ক্রিনশট নেওয়ার দরকার নেই, এটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। আপনারা ডেফিনেটলি লিঙ্ক থেকে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করুন টু গেট আপডেটেড নোটস। নাও লেটস প্র্যাকটিস সাম MCQs. প্রথম এমসিকিউটা দেখুন কি বলছে? Which of the following is not specially mentioned as a reasonable restriction for freedom of speech and expression under Article 19(2)? তাহলে ফ্রিডম অফ স্পিচের রেস্ট্রিকশনগুলো কোন আর্টিকেলে আছে? আন্ডার আর্টিকেল 19(2). আর কি কি রেস্ট্রিকশন আছে আমরা অলরেডি পড়ে নিয়েছি, এখানে দেখি। সভরেন্টি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া আছে, পাবলিক অর্ডার, সেডিশন, কন্টেম্পট অফ কোর্ট। তাহলে ডেফিনেটলি অ্যান্সারটা কি হবে? সেডিশন। এটা মনে রাখবেন, সেডিশনের জন্য ল আছে আলাদা, কিন্তু সেডিশন অ্যাজ আ রেস্ট্রিকশন আর কনস্টিটিউশনে মেনশন নেই। এখানে খুব কনফিউশন হয় এবং এক্সামিনাররা এই ট্র্যাপটা ফেলতে পছন্দ করে। সেডিশন দিয়ে দেবে আপনাকে, আপনার মনে হবে যে সেডিশনের এগেনস্টে তো ল আছে, তাহলে ডেফিনেটলি এটা নিশ্চয়ই কনস্টিটিউশন আছে, কিন্তু কনস্টিটিউশনে নেই, এটা সেপারেট ল আছে। এক্সপ্লেনেশন দেবেন, ওয়াইল সেডিশন সেকশন 124A অফ IPC, ইনফ্যাক্ট IPC সরি এখন যেটা হচ্ছে বিএনএস এর মধ্যে সেডিশনটাকে রাখা হয়েছে। ইট ইজ নট এক্সপ্লিসিটলি মেনশন, ঠিক আছে, এক্সপ্লিসিটলি মেনশন অ্যাজ আ গ্রাউন্ড ফর রেস্ট্রিকশন আন্ডার আর্টিকেল 19(2). এবার এখানে যদি বলতো যে ইমপ্লাইড হতো, তার কারণ সিকিউরিটি অফ স্টেট বা সভরেনিটিকে অ্যাজ আ রিজনেবল রেস্ট্রিকশন রাখা আছে। তো ইমপ্লাইড বললে হবে, এক্সপ্লিসিটলি মেনশনড বললে হবে না। আশা করি বোঝাতে পারলাম। সো লেটস মুভ অন টু নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 2 কি বলছে? The right to form cooperative society was added to Article 19(1)(c) by which constitutional amendment? The answer already আপনারা জানেন, 97th Constitutional Amendment. এখানে বলার কিছু নেই, 97th Amendment gave constitutional status to
cooperative societies by making the right to form them as a fundamental right. Question number 3. Under Article 19.5 মানে reasonable restriction এর মধ্যে ঢুকেছে, protection of interest of any scheduled tribe is a ground for restriction of which fundamental freedom? তাহলে কি একটা স্পিচ অ্যান্ড অ্যাসেম্বলি? না, স্পিচ অ্যান্ড অ্যাসেম্বলিতে নেই। অ্যাসোসিয়েশন প্রফেশনে আর্টিকেল 19.5 অ্যাপ্লাই হয় না, 19.6 অ্যাপ্লাই হয়। অ্যাসেম্বলি অ্যান্ড অ্যাসোসিয়েশন আর্টিকেল 19.3 অ্যাপ্লাই হয়, 5 হয় না। 5 কোথায় হয়? মুভমেন্ট অ্যান্ড রেসিডেন্স। সো অপশন বি ইজ দি কারেক্ট, মুভমেন্ট অ্যান্ড রেসিডেন্স। কেন হয়? টু প্রোটেক্ট দি কালচার অফ শিডিউল ট্রাইবস অ্যান্ড স্টেট ক্যান রেস্ট্রিক্ট entry or settlement of outsider in tribal areas under Article 19.5. Fourth question. According to Article 358 আমরা emergency provision এ চলে যাচ্ছি। The 6 freedom rights guaranteed by Article 19 are automatically suspended when proclamation of national emergency is made on the grounds of armed rebellion না, এখানে হবে না। ইন্টারনাল ডিস্টারবেন্স, এটাও হবে না। ওয়ার অ্যান্ড এক্সটার্নাল অ্যাগ্রেশন, এটা হবে। ইকোনমিক ক্রাইসিস, এটা হবে না। এই 4 নম্বর কোয়েশ্চেনের বেসিসে আমি একটু জিনিস আপনাদের বলে দিই, যেহেতু আমি একটা পয়েন্ট এখানে ডেলিবারেটলি ছেড়ে দিয়েছিলাম, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ আর্টিকেল 19 ডিউরিং ন্যাশনাল এমার্জেন্সিস। আমি একটা সেপারেট ভিডিও বানিয়েছি, ইন্ট্রোডাকশন টু ফান্ডামেন্টাল রাইটস, যেখানে আমি ফান্ডামেন্টাল রাইটসগুলোকে খুব ক্লিয়ারলি ইন্ট্রোডাক্টরি আর্টিকেল 12, 13 অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেশন ডিউরিং ন্যাশনাল এমার্জেন্সিস কভার করেছি। আমি আই বাটনে দিয়ে দেবো, ওখানে আপনারা লেকচারটা দেখে নেবেন। আমি এখানে একটু এক্সপ্লেন করে দিই। যখন আমাদের ন্যাশনাল এমার্জেন্সি থাকে, তখন ফান্ডামেন্টাল রাইটের অ্যাপ্লিকেশনে কিছু রেস্ট্রিকশন চলে আসে। তখন ন্যাশনাল এমার্জেন্সিতে প্রেসিডেন্ট বাই প্রোক্লেমেশন ক্যান সাসপেন্ড ফান্ডামেন্টাল রাইটস, কিন্তু কিছু কিছু রাইটস সাসপেন্ড হয় না। 20 and 21 এটা সাসপেন্ড হবে না, কোনোভাবেই সাসপেনশন সম্ভব নয়। আর্টিকেল 19কে সাসপেন্ড করা যাবে only on grounds of war and external aggression. আগে কি ছিল? আগে ন্যাশনাল এমার্জেন্সিতে সমস্ত ফান্ডামেন্টাল রাইটসকে সাসপেন্ড করা যেত। আর আপনারা জানেন ডিউরিং ন্যাশনাল এমার্জেন্সি 74 ওই সময়তে কি হলো, প্রচুর ফান্ডামেন্টাল রাইট সাসপেন্ড করে সিভিল লিবার্টিকে একদম কার্ভ করে দেওয়া হয়েছিল। তারপরে যখন গভর্নমেন্ট চেঞ্জ হয় 78-এ, ইউজিং দি 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, এই জন্য আমি বারবার বলছি 42nd and 44th এই দুটো ভীষণ ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট, এই দুটোকে খুব থরলি পড়বেন। 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে কি ডিসাইড হয়, এখানে সেপারেটলি লিখি। 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে অফ 1978-এ এটা বলা হয় যে আর্টিকেল 20 and 21 কোনোভাবেই সাসপেন্ড হবে না, যেরকমই এমার্জেন্সি হোক। আর্টিকেল 19 সাসপেন্ড হবে only on grounds of war and external aggression. Only on grounds of war and external aggression. কখনোই ইন্টারনাল ডিস্টারবেন্স বা আর্ম রেবিলিয়ন বা ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি এইগুলোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না। এটাও কিন্তু এক্সামিনারের ফেভারিট পার্ট, আপনাকে একটা এক্সাম ট্র্যাপ সেট করে দিতে পারে যে আর্টিকেল 19 কখন অ্যাপ্লাই হয় না। তো গ্রাউন্ডস ইজ অনলি war and external aggression, nothing else. Thank you for watching. Do like, share and comment.